Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome to Job Translation Blog. This is Mukhlisuzzaman Khan from London. My dear students, how are you all? তোমরা জানো যে আমরা গত কয়েকটা ক্লাসে 40তম বিসিএস এর ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন নিয়ে কথা বলছিলাম। তোমরা জানো যে ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন অনেকগুলো ভুল ধরা পড়েছে। মূল স্ক্রিপ্টটা থেকে যেসব শব্দ বা যেসব ফ্রেজ বা যেসব লেখা ঢোকানো হয়েছে অনেক ক্ষেত্রে এগুলো ভুল। তাহলে আজকে আমরা 40তম বিসিএস এর বাংলা থেকে ইংরেজি অনুবাদটা দেখব। আর ইংলিশ থেকে বাংলা অনুবাদের ক্ষেত্রে তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে স্যার সহজ সরল কোনো পদ্ধতি আছে কিনা। আসলে ইংলিশ থেকে বাংলা করার সময় কোনো সহজ পদ্ধতি নেই। প্রত্যেকটা পার্টকে খণ্ড খণ্ড অনুবাদ করার পরে পুরো অনুবাদটাকে মাধুর্যপূর্ণ ভাষায় সাজাতে হবে। তাহলে এখন বাংলা থেকে ইংরেজি অনুবাদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব এই দুটি জিনিস যদি আইডেন্টিফাই করতে পারো তাহলে ইউ ক্যান ফ্রেম দ্য সেন্টেন্স। কারণ এটাই মেইন সমস্যা, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যত বড় ইনফরমেশন থাক ইট ডাজন্ট ম্যাটার, ইট উইল নট এফেক্ট দ্য নেক্সট পার্ট। তাহলে কিন্তু সাবজেক্টের সাথে ভার্বের মিল থাকতে হবে, সাবজেক্টটা সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার থাকতে হবে। তাহলে আমরা দেখি প্রথম কয়েকটা সেন্টেন্স নিয়ে আমরা স্টার্ট করি, এভাবে ধারাবাহিকভাবে আমরা পুরো সেন্টেন্সগুলো কমপ্লিট করবো। তাহলে নাম্বার 1 হচ্ছে মানুষের জীবন কতগুলো ঘটনার সংকলন। এটা হচ্ছে 40তম বিসিএস এর বাংলা থেকে ইংরেজি অনুবাদের প্রথম বাক্যটা কি, মানুষের জীবন কতগুলো ঘটনার সংকলন। তাহলে সাবজেক্ট এবং ভার্ব, তাহলে ভার্বকে যদি প্রশ্ন করা হয় তাহলে যে উত্তরটা আসবে এটি সাবজেক্ট। যেমন মানুষের জীবন কতগুলো ঘটনার সংকলন, তাহলে কি হয় ঘটনার সংকলন। কারণ অনেক সময় দেখা যায় ভার্বটা খুঁজে পাচ্ছ না, তোমাকে সেন্টেন্সটা ফ্রেম করার সময় সাজাতে হবে যে এখানে কি হবে। যেমন মানুষের জীবন হচ্ছে কতগুলো ঘটনার সংকলন, তাহলে এখানে হচ্ছে শব্দটা তোমাকে চিন্তা করে সেন্টেন্সটা তৈরি করতে হবে। তাহলে মানুষের জীবন হচ্ছে কতগুলো ঘটনার সংকলন, তাহলে কি হচ্ছে কতগুলো ঘটনার সংকলন, মানুষের জীবন। তাহলে সাবজেক্ট কি, মানুষের জীবন। মানুষের জীবন ইংলিশ কি, হিউম্যান লাইফ। হচ্ছে হচ্ছে মানে ইজ। এখন হচ্ছে যে ইজ দিব নাকি আর দিব নির্ভর করতেছে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হবে, সাবজেক্টটা প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই সিম্পল জিনিস। তোমরা হয়তো মনে করছো আমি প্রথম থেকে একটা কথা বলছি, কারণ এই জিনিসটি সবচেয়ে বেশি সমস্যার সৃষ্টি হয়। ঠিক আছে, যে সাবজেক্টটা কি আর ভার্বটা কি। তাহলে এখানে কি হচ্ছে কতগুলো ঘটনার সংকলন, মানুষের জীবন। মানুষের জীবন হিউম্যান লাইফ ইজ। এখন ঘটনার সংকলন, এই ঘটনার সংকলন মানে কি, ঘটনার সমষ্টি। সংকলন মানে সমষ্টি, তার মানে ইজ কম্পোজড অফ এ সিরিজ অফ ইভেন্টস, মানে কতগুলো বিষয়কে বলে ইজ এ সিরিজ অফ ইভেন্টস, ঘটনা, কতগুলো ঘটনার। তাহলে এখানে কম্পোজড অফ, এটা একটা ফ্রেজ, এটা ইংরেজিতে এই ফ্রেজটাকে হচ্ছে বি ভার্ব কম্পোজড অফ, অর্থ হচ্ছে নিয়ে গঠিত। বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ ওয়্যার, আর কম্পোজড অফ এই পুরো অংশটা ফ্রেজটা অর্থ হচ্ছে নিয়ে গঠিত। ঠিক আছে, টু বি ফর্মড উইথ সামথিং। তাহলে এখানে কি নিয়ে গঠিত, মানুষের জীবনটা কতগুলো ঘটনা, এ সিরিজ অফ ইভেন্টস। তাহলে ফ্রেম হয়ে গেল সেন্টেন্স। কারণ বাংলা থেকে ইংরেজিতে বাক্যটা ইংরেজিতে স্টার্ট করা কিন্তু ডিফিকাল্ট। তাহলে কি হচ্ছে কতগুলো ঘটনা সংকলন, মানুষের জীবন হিউম্যান লাইফ ইজ কম্পোজড অফ এ সিরিজ অফ ইভেন্টস। পরবর্তী বাক্যটা কি লেখা আছে, তবে সব ঘটনাই স্মরণীয় হয় না। এখন যদি প্রশ্ন করো কি স্মরণীয় হয় না, সব ঘটনা, তাহলে আমরা সাবজেক্ট পেয়ে ফেলেছি, সব ঘটনা স্মরণীয় হয় না। বাট, তবে মানে বাট, সব ঘটনা মানে কি, অল দ্য ইভেন্টস। তাহলে আমরা পেয়ে গেলাম এটা প্লুরাল, অল দ্য ইভেন্টস মানে প্লুরাল। স্মরণীয় হওয়া হচ্ছে ভার্ব, টু বিকাম মেমোরেবল। তাহলে হয় না ডু নট অথবা ডাজ নট মেমোরেবল। এখানে কি আমি ডু নট দিব নাকি ডাজ নট দিব। সাবজেক্ট যদি প্লুরাল থাকে ডু নট, সাবজেক্ট সিঙ্গুলার থাকলে ডাজ নট, জব ডান, তাই না। তাহলে তো সব ঘটনাই স্মরণীয় হয় না, কি স্মরণীয় হয় না, সব ঘটনা। বাট অল দ্য ইভেন্টস ডু নট বিকাম মেমোরেবল। এখানে কমপ্লিটলি
পার্ট বাই পার্ট লিখে বোঝানো সম্ভব হচ্ছে না, আমার বইয়ে লেখা আছে, কারণ যেহেতু এখানে স্পেস এবং টাইম দুটোটা কনস্ট্রেইন। 3 নম্বর সেন্টেন্স হচ্ছে যে ঘটনা স্মৃতির পাতায় সোনার অক্ষরে লেখা হয়ে যায় তাই স্মরণীয়। এখন একটা বাক্য যত বড় হোক না কেন, তোমাকে চিন্তা করতে হবে যে আমি সাবজেক্ট এবং ভার্বটা খুঁজে বের করতে হবে একইভাবে। এখন কিছু নির্দিষ্ট ফ্রেম আছে, যেমন যে ঘটনা, এখন যে স্টুডেন্ট মানে যে ছাত্র, যে দেশ, যে ঘর, যে বাবা, যে মা, এই সব ক্ষেত্রে যে ঘটনা an event which, যে ছাত্র a student who, যে দেশ a country which, তাই না? মানুষকে রিপ্লেস করে who দিয়ে আর বস্তুকে রিপ্লেস করে that অথবা which দ্বারা। তাহলে এখানে যে ঘটনা an event which, পরে কি বলছে? স্মৃতির পাতা সোনার অক্ষরে লেখা হয়ে যায় তাই স্মরণীয়। এখানে সাবজেক্ট এবং ভার্ব, সাবজেক্ট এবং ভার্ব, সাবজেক্টটা কিন্তু অনেক বড়। এখন যদি বলা হয় কি স্মরণীয়, তার মানে কি তাই হয় স্মরণীয়, এখানে হয় নাই, তোমাকে হয় চিন্তা করতে হবে। হয় চিন্তা করলে তখন সাবজেক্ট এবং ভার্ব পেয়ে যাবে। তাহলে যদি প্রশ্ন করা হয় কি হয় স্মরণীয়, পুরো কথাটাই কিন্তু সাবজেক্ট। যে ঘটনা স্মৃতির পাতা সোনার অক্ষরে লেখা হয়ে যায়, এই পুরোটাই কিন্তু সাবজেক্ট, পুরোটাই সাবজেক্ট, তাই স্মরণীয়। তাহলে আমরা ভার্ব পেয়ে গেলাম কিন্তু হয় স্মরণীয়। এখন যে ঘটনা স্মৃতির পাতা সোনার অক্ষরে লেখা হয়ে যাবে কি an event which leaves a golden mark on the memory. leave a mark হচ্ছে যে ছাপ রাখা। এখন এখানে লিভস হবে না লিভ হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। which leaves, আমি কেন এস দিলাম, কারণ এখানে একটা ঘটনার কথা বলা হচ্ছে, an event which leaves। এখন যদি বলা হয় দুটি ঘটনা যাহা, two events which live, এখানে আর এস বা ইএস হবে না, যেহেতু একটা ঘটনা an event, এইজন্য lives a golden mark। তাহলে leave a mark হচ্ছে ছাপ রাখা, মানে to have an influence on something। তাহলে an event which leaves a golden mark on the memory, তাহলে এই পুরোটাই কিন্তু সাবজেক্ট, একটা এখান থেকে শুরু করে পুরোটাই সাবজেক্ট। এখন একটা সাবজেক্ট যত বড় হোক, বড় লম্বা মানে না যে এটা প্লুরাল, বেশি শব্দ হওয়া মানেই না যে এটা প্লুরাল। তাহলে সাবজেক্ট কিন্তু আমরা এখানে দেখেছি একটা সাবজেক্ট কিন্তু an event, এটা কিন্তু সাবজেক্ট, আর এটার ভার্ব হচ্ছে ইজ। তাহলে কি হয় স্মরণীয়, ঘটনাটা হয় স্মরণীয়, যে ঘটনা an event is memorable। তাহলে এই যে ইজটা হলো এটাই কিন্তু শিকার বিষয়। তাহলে দেখো পুরো পার্ট হচ্ছে যে সাবজেক্ট, যে ঘটনা স্মৃতির পাতায় সোনার অক্ষরে লেখা হয়ে যায় তাই হয় স্মরণীয়। তাহলে কি হয় স্মরণীয়, এই পুরোটা। এখন জানো যে ছাত্র নিয়মিত লেখাপড়া করে, এ স্টুডেন্ট হু স্টাডিজ রেগুলারলি। তাহলে এখানে কোনো স্টাডিজ দিলাম কেন, কারণ একজন ছাত্র, এ স্টুডেন্ট হু স্টাডিজ রেগুলারলি, তাহলে পুরোটাই সাবজেক্ট। একইভাবে an event which leaves a golden mark on the memory is memorable। তাহলে কি হয় স্মরণীয়, মুহূর্ত, এই যে ঘটনা an event is memorable, যে ঘটনা স্মরণীয়। তাহলে আমরা এখন 4th নম্বর সেন্টেন্সে আমরা যাব, ঠিক আছে? ওকে, তাহলে 4 নম্বর বাক্যটা কি হচ্ছে, বাংলাদেশের মানুষের সবচেয়ে গৌরবময় ও স্মরণীয় ঘটনা এদেশের মুক্তিযুদ্ধ। তাহলে একইভাবে ভার্বকে প্রশ্ন করতে হবে, তাহলে সাবজেক্টটা খুঁজে পাওয়া যাবে। এখানে যখন নির্দিষ্ট কোনো ভার্ব না থাকে তখন এইভাবে আগের মতো চিন্তা করতে হবে যে এখানে কোন শব্দটা বসালে পুরো সেন্টেন্সটা পরিপূর্ণ হবে। যেমন যদি প্রশ্ন করা হয় কি ঘটনা এদেশের বাংলাদেশের মানুষের সবচেয়ে গৌরবময় স্মরণীয় ঘটনা এদেশের মুক্তিযুদ্ধ, তাহলে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের মানুষের সবচেয়ে গৌরবময় ও স্মরণীয় ঘটনা হচ্ছে এদেশের মুক্তিযুদ্ধ, তাহলে হচ্ছে নাই, কিন্তু হচ্ছে না দিতে হয় কেন, পুরো সেন্টেন্সের ভার্বটা খুঁজে বের করার জন্য। কি হচ্ছে এদেশের বাংলাদেশের মানুষের সবচেয়ে গৌরবময় অস্মরণীয় ঘটনা, মানে কি হচ্ছে বাংলাদেশের মানুষের সবচেয়ে গৌরবময় অস্মরণীয় ঘটনা, কারণ হচ্ছে কিন্তু ছিল না, প্রশ্ন করতে হবে, যেহেতু ভিজিবল কোনো ভার্ব এখানে নাই,
এখানে কোনো কিছু নাই যে পাস্ট টেন্স বা ফিউচার টেন্স নাই, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, তাহলে এদেশের মানুষের কি হচ্ছে বাংলাদেশের মানুষের সবচেয়ে গৌরব ও স্মরণীয় ঘটনা এদেশের মুক্তিযুদ্ধ। তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম এদেশের মুক্তিযুদ্ধ। তাহলে কি দ্য লিবারেশন ওয়ার অফ দিস কান্ট্রি, এদেশের মুক্তিযুদ্ধ। এই যে দেখো ভার্বটা কি ইজ, হচ্ছে কি হচ্ছে ইজ। এখন এখানে ইজ কেন দিলাম, আর দিলাম না কেন, আর কেন হয় না? কারণ তোমরা জানো সেন্টেন্সটা লম্বা হলে কিন্তু, শব্দ বেশি হলে কিন্তু এটা প্লুরাল বা সিঙ্গুলার যে এটা কিন্তু ইন্ডিকেট করে না। দেখতে হবে যে মূল সাবজেক্টটা কি, সাবজেক্টটা কি এদেশের মুক্তিযুদ্ধ। তাহলে এদেশের মুক্তিযুদ্ধ হচ্ছে যে সাবজেক্ট, এদেশের মুক্তিযুদ্ধ এই শব্দ হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? আর এটা হচ্ছে ভার্ব, এটা ভার্ব আর এটা সাবজেক্ট, পুরোটা সাবজেক্ট। দ্য লিবারেশন ওয়ার অফ দিস কান্ট্রি, তাহলে এখানে মুক্তিযুদ্ধ বলতে কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। দ্য লিবারেশন ওয়ার এই পুরোটাই কি হচ্ছে, পুরোটাই সিঙ্গুলার, এই জন্য এখানে ইজ হয়েছে। দ্য লিবারেশন ওয়ার অফ দিস কান্ট্রি ইজ, পরবর্তী কথাগুলো বাংলা কথার সাথে মিলিয়ে ভাঁজ ভাঁজ করে লিখলে হবে। যেমন দ্য মোস্ট গ্লোরিফাইড, সবচেয়ে গৌরবময়, সবচেয়ে স্মরণীয়, এন্ড মোস্ট রিমার্কেবল। তাহলে এখানে এই যে সবচেয়ে গৌরবময় ও স্মরণীয়, দ্য মোস্ট গ্লোরিফাইড এন্ড রিমার্কেবল। কারণ গৌরবময় শব্দটার অর্থ হচ্ছে গ্লোরিফাইড, আর গ্লোরিফাই মানে কি গৌরবান্বিত করা, আর গ্লোরিফিকেশন গৌরব, ঠিক আছে? তাহলে গৌরবের তিনটা ভেরিয়েশন, গৌরব, গৌরবান্বিত করা, গৌরবান্বিত আর গৌরব, গৌরবান্বিত আর গৌরবময় একই শব্দ। তাহলে দ্য মোস্ট গ্লোরিফাইড সবচেয়ে গৌরবময় বা গৌরবান্বিত, এন্ড রিমার্কেবল স্মরণীয়। স্মরণীয় শব্দগুলো এক একটা শব্দের অনেকগুলো সিনোনিম আছে। তাহলে আমরা আগে মেমোরেবল ইউজ করছি, এখন রিমার্কেবল ইউজ করলাম। রিমার্কেবল ইভেন্ট কার জন্য? বাংলাদেশের মানুষের, ফর দ্য পিপল অফ বাংলাদেশ। এখন বাংলা ইংলিশ অর্থ হচ্ছে কি বাংলাদেশের মানুষের জন্য, এখানে জন্য লেখা দরকার নেই, বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে গৌরবময় স্মরণীয় ঘটনা। তাহলে কিছু শব্দ আছে প্রেডিক্টেবল, এটা এখানে হবে, এই জন্য ফর দ্য পিপল অফ বাংলাদেশ। তাহলে আমরা দেখতে পেলাম যে একটা বাংলা সেন্টেন্সের ক্ষেত্রে ইজিলি আমরা ফ্রেম করতে পারি কেমনে, যখন সাবজেক্ট এবং ভার্ব খুঁজে বের করতে পারি। আর অনেক ক্ষেত্রে যখন ভিজিবল কোনো ভার্ব না থাকে, লক্ষণীয় কোনো ভার্ব না থাকলে, সাধারণত এটা থাকে না প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, পাস্ট টেন্সেও থাকবে, ফিউচার টেন্স বোঝা যায়। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে মেইন ভার্ব না থাকলে এই জিনিসগুলো যোগ করতে হবে। তাহলে কি হচ্ছে এদেশের মুক্তিযুদ্ধ, কি হচ্ছে এদেশের মানুষের গৌরবময় স্মরণীয় ঘটনা, সেটা হচ্ছে এদেশের মুক্তিযুদ্ধ। এই জন্য এদেশের মুক্তিযুদ্ধ সাবজেক্ট, দ্য লিবারেশন ওয়ার অফ দিস কান্ট্রি ইজ দ্য মোস্ট গ্লোরিফাইড এন্ড রিমার্কেবল ইভেন্ট ফর দ্য পিপল অফ বাংলাদেশ। আশা করি তোমরা বাংলা থেকে ইংলিশে অনুবাদের ক্ষেত্রে একটা ধারণা পেয়েছো, এবং এইভাবেই কিন্তু অনুবাদগুলো করতে হবে। আশা করি ক্লাসটা তোমরা এনজয় করতে পেরেছো। আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।